শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। খবরটা খুব বড় করে বলবো না, কিন্তু যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন আজ কোথায় কি হলো। নিয়মিত এই আয়োজন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি সৌমিত্র শুভ্র। রাজধানীর মগবাজারের ঘটনা কোনো সাধারণ বিস্ফোরণ নয় বলে জানিয়েছেন বিস্ফোরক অধিদপ্তরের প্রধান পরিদর্শক আবুল কালাম আজাদ। তবে এর আগে ঘটনাস্থল পরিদর্শন করে আইজিপি বেনজির আহমেদ জানান, এই ঘটনায় এখন পর্যন্ত নাশকতার প্রমাণ মেলেনি। গ্যাস জমে বিস্ফোরণ হতে পারে। এদিকে সকাল থেকে ফায়ার সার্ভিসের 4 সদস্যের তদন্ত দল ঘটনাস্থলে কাজ করেছে। ঘটনাস্থলের প্রতিটি জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন তারা। এছাড়াও বিভিন্ন সংস্থার তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন করছে। ভবনটিতে থাকা শর্মা হাউসের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সময় ভবনের পেছনে গ্যাস লাইনের কাজ চলছিল। এছাড়া সিআইডির ক্রাইম সিন ইউনিট বিস্ফোরণের প্রকৃত রহস্য উন্মোচনে নমুনা সংগ্রহ করেছে। ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশের আইজি পুলিশের পক্ষ থেকেও এই বিস্ফোরণের ঘটনা তদন্ত করা হবে বলে জানালেন। আমরা হাইড্রোকার্বনের অস্তিত্ব যেহেতু পেয়েছি, সেহেতু ন্যাচারাল গ্যাস লিকেজের কোনো বিষয় থাকতে পারে, সেটাও মানে আমরা প্রাথমিকভাবে অনুমান করতেছি। স্বাভাবিকভাবে একটা এক্সপ্লোশনের জন্য এত কিছু ক্ষয়ক্ষতি হতে পারে না। গ্যাস বা এই জাতীয় সমপর্যায়ের সমমানের কিছু উপাদান থেকেই মূলত বিস্ফোরণটা হয়েছিল। আলামতের কিছুটা মিল আছে, তো আমরা ওরকম কিছু একটা অনুমান করছি। সহকর্মী শওকত মঞ্জুর শান্ত দুর্ঘটনাস্থলে আছেন, তিনি সরাসরি যুক্ত হচ্ছেন আমার সঙ্গে। শান্ত, সকাল থেকে তো বিভিন্ন তদন্ত সংস্থা ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিস্ফোরণের বিষয়ে তাদের প্রাথমিক কিছু ধারণা মিলেছে। সংস্থাগুলোর কর্তা ব্যক্তিরা বক্তব্য রেখেছেন। এই সময় গণনার সঙ্গে সঙ্গে আজকে সারাদিনের এই তদন্তের পরে, ঘটনাবলীর পরে কোনো ডেভেলপমেন্ট আছে কি? তাদের এই ধারণায় কোনো পরিবর্তন বা নতুন কোনো তথ্য আপনার কাছে এসেছে? সৌমিত্র, নতুন কোনো তথ্য নেই এখন পর্যন্ত। তারা যেগুলো বলছেন সেগুলো অনেকটাই ভাষা, কোনো নির্দিষ্ট কোনো সিদ্ধান্তে তারা এখনো পৌঁছাতে পারেননি। আমি এই মুহূর্তে ভবনটির পেছনের অংশটিতে আছি। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে এই ভবনের ধ্বংসাবশেষ বলার অপেক্ষা রাখে না, যেটা আসলে কত ভয়ঙ্কর এবং কত বিশাল একটা বিস্ফোরণ ছিল। সেই বিস্ফোরণের আলোকে আমরা দেখতে পাচ্ছি যে এই ভবনের পেছনের যে পুরো দেয়ালটি দোতলা পর্যন্ত, সেই দেয়াল পুরোটা ভেঙে এসে কিন্তু এই পাশের গলিপথটা পুরোটাই বন্ধ করে দিয়েছে। ভিতরের যে আসবাবপত্রগুলো আছে সেগুলো আমরা দেখেছি ভেঙে চুরমার হয়ে গিয়েছে এবং এখানকার বিল্ডিংয়ের যেই মূল ভিত, যেই পিলারটি রয়েছে সেই পিলারটিও কিন্তু ভেঙে 2 ভাগ হয়ে গিয়েছে, জানলাগুলো ভেঙে পড়ে গিয়েছে। এবং এই চিত্র আসলে কত বড় বিস্ফোরণের সেটা আসলে শুধুমাত্র যারা বিশেষজ্ঞ আছেন তারাই হয়তো বলতে পারবেন। এর মূল কারণ আসলে কি থেকে উৎপত্তি হয়েছে সেটাও আসলে বিশেষজ্ঞ ছাড়া এখানে মূল্যায়ন করার কোনো সুযোগ আমি দেখছি না। তবে এই মগবাজার রাস্তার 2 পাশের সড়কের যত ব্যবসায়ী আছেন অথবা এখানকার যতগুলো ভবন মালিক আছেন, তাদের কয়েকজনের সাথে আমার কথা বলার সুযোগ হয়েছে। তারা কিন্তু কয়েকটা তথ্য আমাকে দিয়েছেন। তাদের রাস্তার পাশের যেই স্ল্যাবগুলো আছে, যেখানে সুয়েরেজ পাইপের বিভিন্ন ঢাকনা দিয়ে ঢেকে রাখা, সেই মুখগুলোতে কিন্তু প্রায়ই দেখা যায় 1 মাস 2 মাস পর পর ছোট ছোট বিস্ফোরণ ঘটে এবং সেই বিস্ফোরণগুলো হচ্ছে যে খুব ছোট ছোট হওয়ার কারণে হয়তো বা সবার নজরে তেমন করে আসে না। কিন্তু এই বড় বিস্ফোরণের পরে কিন্তু এই ব্যবসায়ীরা এবং স্থানীয় যারা আছেন তারা কথা বলা শুরু করেছেন বা জানানো শুরু করেছেন। এবং এমনই একজন ব্যবসায়ীর সাথে কথা বলে আমি জানতে পেরেছি যে মগবাজার একদম মোড়ের দিকেই যেই স্ল্যাবগুলো আছে সেখানে গত 2 মাসে অন্ততপক্ষে 2 বার বিস্ফোরণ ঘটেছে। এখন আমরাই তো বেশ করে এমন কভার করেছি, আমাদেরই খবর গেছে যে প্রায় 100 ফুট মতো জায়গার স্ল্যাব উপড়ে গেছে, কোথাও ড্রেনেজের পাশের যেই জায়গায় যেগুলো একটু বদ্ধ সেখানে বিস্ফোরণে রাস্তার খানিকটা অংশ উপড়ে গেছে, এমন খবর তো আমরাই প্রকাশ করেছি। ফলে এই ধরনের ঝুঁকির একটা যে তথ্য তারা দিচ্ছেন সেই সম্ভাবনা তো থেকেই যায় এবং সেটি কিছুটা বলছিলেন যারা তদন্ত করেছেন। ধন্যবাদ আপনাকে। মগবাজার বিস্ফোরণে আহত হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি 3 জনের অবস্থা আশঙ্কাজনক জানিয়েছেন সমন্বয়ক ডাক্তার সামন্ত লাল সেন। আর নিহতদের মধ্যে 3 জনের মরদেহ এখনও শনাক্ত হয়নি। সকালে তিনি জানান সংকটাপন্ন 3 জনই নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। বিস্ফোরণে তাদের দেহের 90%-এরও বেশি দগ্ধ হয়েছে। ডাক্তার সামন্ত লাল আরও জানান, এখন ইনস্টিটিউটে মোট 5 জন চিকিৎসাধীন আছেন। গতকাল মোট 17 জন ভর্তি হলেও প্রাথমিক চিকিৎসা শেষে বেশিরভাগই বাড়ি ফিরে গেছেন। আর আঘাতপ্রাপ্ত 5 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এদিকে দুর্ঘটনায় বেঁচে যাওয়া মানুষেরা এখনও ভুলতে পারছেন না ভয়াবহ সন্ধ্যার ঘটনা। সিঙ্গেল সারিতেছে, আমি রাখি পরে কথা বলবেন আমার বলতেছি আমাকে আসছে
এই যে আমার শেষ কথা, এরপর আর আমার কথা হয়নি। হঠাৎ করে একটা শব্দ হইলো, শব্দ হওয়ার পরে আমি আমার উস্তাদের গাড়ি তো সামনে, আমি উস্তাদের ফোন দিই, আমার ফোন আর উস্তাদ রিসিভ করে না। 3 জন খুবই খারাপ অবস্থায় আছে, 90% বাদ। তাদের 2 জনকে আমরা আইসিইউতে রাখছি, একজনকে এসডিইউতে, আর বাকি 2 জন এমনি নর্মাল ওয়ার্ডে আছে। আর বাকি যারা ছিল আমাদের এখানে সবারই কারো হাত কাটা, পা ভাঙ্গা, মাথা ফাটানো, হেড ইঞ্জুরি, ওদেরকে আমরা সবাইকে ঢাকা মেডিকেলের ক্যাজুয়ালিটিতে পাঠিয়ে দিয়েছি। মগবাজার বিস্ফোরণ ইস্যুতে উত্তপ্ত জাতীয় সংসদ। যত্রতত্র গ্যাস বিদ্যুৎ সংযোগ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী এমপিরা। বলেন নিরাপত্তা নিশ্চিতে কোনো ব্যবস্থা নেই, এজন্য দোষীদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানান তারা। জাতীয় পার্টির এমপি মুজিবুল হক চুন্নু বলেন, বাসা, রেস্টুরেন্ট ও গাড়িতে গ্যাস সিলিন্ডারের মান ও স্থায়িত্ব তদারকি হয় না, কোথাও গ্যাস জমে আছে কিনা তা যাচাইয়েরও সুযোগ নেই। তাই মগবাজার বিস্ফোরণের ঘটনা তদন্তের পর সার্বিক পরিস্থিতি নিয়ে সংসদে জ্বালানি প্রতিমন্ত্রীর বিবৃতি দেওয়া উচিত। বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদ বলেন, বেআইনিভাবে অনেকে গ্যাস বিদ্যুৎ ব্যবহার করছেন, এসব প্রতিরোধে নজরদারি নেই। বিভিন্ন দুর্ঘটনায় মানুষ মারা গেলেও দোষীদের বিচার হয় না। যত্রতত্র যেখানে সেখানে এভাবে রেস্টুরেন্ট গড়ে উঠছে, সেগুলোর সেফটি আছে কিনা। আগে আমরা বিভিন্ন দেশে ঘুরি, দেখি লেখা থাকে সেফটি ফার্স্ট, কিন্তু বাংলাদেশে কি অবস্থা মানুষ করে এইভাবে আজকে বিদ্যুতের ট্রান্সফরমার বাস্ট হয়ে লোক মরে যাচ্ছে, বিদ্যুতের চার ছিঁড়ে পড়ে বাড়ির ওপর লোক মারা যাচ্ছে। এই কাজগুলো আজকে যারা বিদ্যুৎ বিভাগের এখানে মাননীয় মন্ত্রী নাই, তাদেরকে তো জবাবদিহিতার আওতায় আসতে হবে মাননীয় স্পিকার। এই যে ঘটনাটা যেটা গত রাত্রে ঘটলো, এটা আসলেই যদি গ্যাসের কারণে হয়ে থাকে তাহলে কি কারণে এখানে এই যে গ্যাসের যে এত বড় একটা স্টোর ছিল, এটা কি কোনো সময় ইন্সপেকশন করা হয়েছিল? দেশে একদিনে রেকর্ড ৮,৩৬৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। শনাক্তের হার 23.86%। মৃত্যু হয়েছে 104 জন। এ নিয়ে মোট প্রাণহানি দাঁড়িয়েছে 14,276 জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 35,059 জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা 8,96,770 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 3,570 জন। মোট সুস্থ 8,07,673 জন। মৃত 104 জনের মধ্যে পুরুষ 68 জন আর নারী 36। বিভাগ ভিত্তিক সর্বোচ্চ মৃত্যু হয়েছে খুলনায় 35 জন। এছাড়া ঢাকায় 27, চট্টগ্রামে 19 জন, রংপুরে 9, রাজশাহীতে 7, ময়মনসিংহে 5 আর বরিশালে 2 জন মারা গেছেন। করোনায় মৃত্যু যেমন প্রতিদিন বাড়ছে মুমূর্ষু রোগী ভর্তির সংখ্যাও। গেল 24 ঘন্টায় খুলনায় রেকর্ড করোনা সংক্রমিত 1,464 জন আর মারা গেছেন 30 জন। এদিকে রাজশাহী মেডিকেলে গেল 24 ঘন্টায় রেকর্ড 78 রোগী গুরুতর অসুস্থতা নিয়ে ভর্তি হয়েছেন আর মৃত্যু হয়েছে 14 জনের। রাজশাহীতে মৃতদের 7 জন রাজশাহী, 5 জন চাঁপাইনবাবগঞ্জ, 2 জন নাটোর ও নওগাঁর। করোনা সংক্রমণ বাড়ায় নতুন আরেকটি ওয়ার্ড চালু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ নিয়ে হাসপাতালটিতে ওয়ার্ড সংখ্যা দাঁড়ালো 13টিতে। হাসপাতালটির করোনা বিশেষায়িত 405টি শয্যায় ভর্তি আছেন 442 জন। খুলনায় যাচ্ছি সরাসরি, সহকর্মী প্রবীর বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, রেকর্ড সংক্রমণ খুলনায়, সারা দেশেও রেকর্ড সংক্রমণ। এমন মুহূর্তে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা দেখছেন কি বাড়তি মানুষের মধ্যে? আর অন্যান্য হাসপাতালগুলোর সার্বিক চিত্র শেষ বেলায় আজকে দিনের কি দেখলেন আপনারা খোঁজখবর নিয়ে? সৌমিত্র, খুলনার যে 3টা করোনা হাসপাতাল রয়েছে, 2টি সরকারি এবং একটি বেসরকারি, যেখানে শয্যা সংখ্যা রয়েছে 300 এবং আজকে সেখানে রোগী ভর্তি আছে 334 জন। তার মধ্যে খুলনা মেডিকেল কলেজ অভ্যন্তরে যে করোনা ডেডিকেটেড হাসপাতালটি রয়েছে সেটি 130 শয্যার বিপরীতে রোগী রয়েছে 169 জন, অর্থাৎ 39 জন রোগীর স্থান হয়েছে মেঝেতে অথবা বারান্দায়, যেখানে করোনা রোগীদের চিকিৎসা দেওয়া আসলে খুবই দুষ্কর, কারণ তারা সেন্ট্রাল যে অক্সিজেন ব্যবস্থাপনা রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের, সেই সুবিধা থেকে তারা কিন্তু বঞ্চিত রয়েছে। অপরদিকে খুলনা সদর হাসপাতালে 70 শয্যার বিপরীতে রোগী রয়েছে 67 জন এবং একটি বেসরকারি হাসপাতালে 100 শয্যার বিপরীতে রোগী রয়েছে 98 জন। এমন যখন পরিস্থিতি, তখন আজকে রেকর্ড সংখ্যক খুলনা, আপনি আগেই বলেছেন 1,464 জন। নমুনা পরীক্ষা করা হয়েছিল 3,163। আক্রান্তের হার পরীক্ষা অনুযায়ী 46.29%।
তবে প্রতিদিন যে পরিমাণ রোগী পরীক্ষা করাতে আসে আমরা দেখেছি খুলনা মেডিকেল হাসপাতালের ফুলু কর্নারে 12:30 পর্যন্ত সেখানে শুধুমাত্র নমুনা সংগ্রহ করা হয়। তারপরে অনেক রোগী থাকে অথবা উপসর্গ নিয়ে আসে যারা নমুনা দিয়ে পরীক্ষা করাতে চায়, কিন্তু 12:30টার পর তাদের নমুনা নেওয়া হয় না। সে কারণে যারা ওইখানে আসে তারাই আমাদের বলেছে যে যদি পরীক্ষার হারটা আরও বাড়ানো হয় তাহলে শনাক্তের সংখ্যা আজকে যে রেকর্ড হয়েছে তার থেকে আরও বেশি হবে, এটাই বাস্তবতা। এবং প্রতিদিনই খুলনায় একইভাবে যেভাবে শনাক্তের হার বাড়ছে, হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে এবং মৃতের সংখ্যাও বাড়ছে। এমন পরিস্থিতিতে কিন্তু মানুষ এখনও সচেতন না সৌমিত্র। মানুষ বাইরে হরহামেশাই ঘোরাফেরা করে, মাস্ক ছাড়া ঘোরাফেরা করে। যদিও প্রশাসনের আজকে 7তম দিন রয়েছে, লকডাউনের শেষ দিন, বিভিন্ন বিধিনিষেধ তারা আরোপ করেছিল, কিন্তু মানুষ রাস্তায় বেরোয় এখনো নিজেদের মতো করেই। সে কারণে আগামীকাল থেকে প্রশাসন বলেছে এখন পর্যন্ত বিধিনিষেধ বাস্তবায়ন কিছুটা কঠিন হচ্ছে প্রশাসনের জন্য। ধন্যবাদ আপনাকে প্রবীর, বুঝতে পেরেছি। 1 জুলাই সকাল থেকে 1 সপ্তাহ কঠোর লকডাউনে থাকবে পুরো দেশ। খুব জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হতে পারবে না, কোনো মুভমেন্ট পাসও থাকবে না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এ বিষয়ে প্রধানমন্ত্রী কঠোর নির্দেশনা দিয়েছেন বলেও জানান তিনি। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়, সেখানে সর্বাত্মক লকডাউনের বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। মন্ত্রিপরিষদ সচিব বলেন, এবার বিধিনিষেধ বাস্তবায়নে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি মোতায়েন থাকছে। তাদের যথাযথভাবে ব্যবস্থা নিতে বলা হয়েছে। বিধিনিষেধের সময় দরিদ্রদের খাদ্য সহায়তা দিতে এরই মধ্যে দুর্যোগ মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সচিব। বলেন, গার্মেন্টস শিল্প কারখানা খোলা থাকবে কিনা তা মঙ্গলবার জানানো হবে। 1 তারিখ থেকে স্ট্রিক্ট লকডাউনে মানে রেস্ট্রিকশনে যাচ্ছে ইনশাল্লাহ। আর্মি, বিজিবি, ব্যাটালিয়ন, পুলিশ তারা সবাই টহলে থাকবে এবং তাদেরকে যথাসম্ভব মানে যতটুকু সম্ভব যা দরকার সব প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তাদেরকে অথরিটি দেওয়া হয়েছে। জুলাই মাসের প্রথম সপ্তাহে ভ্যাকসিনের বড় চালান পাওয়া যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার ABM খুরশিদ আলম। দুপুরে আগারগাঁওয়ে পরিসংখ্যান ব্যুরোর এক অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান। বলেন, বিশ্বজুড়ে ভ্যাকসিন নিয়ে পলিটিক্স চলছে, তাই টিকা পেতে দেরি হচ্ছে। ডিজি জানান, কোভ্যাক্সের কাছে অ্যাস্ট্রাজেনেকার 20 লাখ ডোজ ভ্যাকসিন চাওয়া হয়েছে। আগস্ট মাসের মাঝামাঝি সময়ে এই টিকা দেশে আসতে পারে বলেও জানান তিনি। এছাড়া ফাইজারের টিকা প্রবাসীদের দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান ডাক্তার খুরশিদ আলম। সবগুলো তথ্য আমি এখন দিতে পারবো না, তবে আশা করছি একটা বড় চালান চিরেই আপনারা খবর পাবেন। আমি যখন কনফার্ম হব তখন আমি আপনাদেরকে তথ্যটা দিব। ইনশাল্লাহ আই হোপ দ্যাট ইন দ্য ফার্স্ট উইক অফ জুলাই টোটাল অ্যামাউন্টটা সেটাও এখন আমি বলতে পারছি না, তবে একটা ভালো অ্যামাউন্ট আমরা পাবো। মাঝখানে ভ্যানিলা ক্রিম আর 2 পাশে বিস্কুট, ইয়াম্মি মজা। ক্রিমও খাও নিজের স্টাইলে। গণপরিবহন বন্ধ সহ নানা শর্তে রাজধানী ঢাকা সহ সারা দেশে চলছে 3 দিনের লকডাউন। প্রজ্ঞাপনে বিধিনিষেধ বলা হলেও 1 জুলাই থেকে কঠোর লকডাউনের আগে একে প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে। সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে সবগুলো মোড় ও চেকপোস্টে সতর্ক ও তৎপর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রিক্সা ছাড়া সব ধরনের গণপরিবহন বন্ধ থাকার নির্দেশনা থাকলেও রাস্তায় চলছে সিএনজি, অটোরিকশা। এদিকে চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ। অফিসে যাওয়ার জন্য বাসা থেকে বের হলেও পাচ্ছেন না কোনো গণপরিবহন। অফিস খোলা রেখে লকডাউনের সিদ্ধান্তে তীব্র ক্ষোভ জানান তারা। অতিরিক্ত অসুস্থ, যেতে পারছি না। এইভাবে কি যাওয়া যায়? এত কষ্ট কেন করবো আমরা? আমি কতদিন ধরে অসুস্থ, ডাক্তার কাছে যাবো, যেতে পারতেছি। বন্ধ রেখেছে তো শুধু গাড়ি আর সবই তো খোলা রাখছে, সেই ক্ষেত্রে আমাদের অনেক কষ্ট হচ্ছে। আমরা যাব যাত্রাবাড়ি, আমাদের অফিস এই সকাল থেকে দাঁড়ায় রয়েছি, কোনো গাড়ি রাজি হচ্ছে না। গাড়ি বন্ধ, অথচ আমার মসজিদে যেতে হবে অফিসের কাজে। যদি না যায় তাহলে আমার চাকরি নিয়ে টানাটানি হবে, আমার পেটে লাথি পড়বে। রাজমিস্ত্রির কাম করে, হাতে খাটি পেটে খাই, এখন কাম ঠিক আছে, গাড়ি নাই। এদিকে লকডাউনকে উপেক্ষা করে আজও ছিল ঢাকা ছাড়া মানুষের ভিড়। সকাল থেকেই চাপ ছিল দেশের প্রধান 2 ফেরিঘাটে। মানিকগঞ্জের দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে পণ্যবাহী ফেরিতে করে নদী পার হচ্ছেন কেউ কেউ। তবে তুলনামূলকভাবে বেশি যাত্রী বেছে নিয়েছেন শিমুলিয়া বাংলাবাজার নৌ রুট। ফেরি চলাচল স্বাভাবিক থাকায় পণ্যবাহী গাড়ির সাথে উঠে পড়ছেন যাত্রীরা। কখনো কখনো মানুষের চাপে ফেরিতে উঠতে পারছে না যানবাহন।
এরই মধ্যে ফেরিঘাটে পারাপারের অপেক্ষায় অন্তত 500 পণ্যবাহী যান। এদিকে লকডাউন বাস্তবায়ন করতে ঘাটে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। তবে মানুষের চাপে তাদের করার থাকছে না কিছু। গাড়ি চালাইতাম, এখন গাড়ি বন্ধ আর কি, আমি বসে থেকে খাবো কি, এই জন্য ব্যবসা বন্ধ। কি করে এখানে কোনো থাকার কোনো জায়গা নেই, লকডাউনে কাজকর্ম বন্ধ, সরকার দিয়ে দিয়েছে, আমি কি করবো, আর কাজকর্ম নাই, বাড়ি নেই। বিশ্বজুড়ে কিছুটা কমেছে করোনায় দৈনিক মৃত্যু। 24 ঘন্টায় প্রাণ হারালেন 5800 মানুষ। মোট প্রাণহানি 39,38,000-এর ওপর। রোববার মৃত্যু সংক্রমণের শীর্ষে ছিল ভারত। দেশটিতে 981 জন মারা যান করোনার প্রকোপে। নতুনভাবে 46,500-এর বেশি মানুষের দেহে মেলে ভাইরাসটি। পরের অবস্থানই রয়েছে ব্রাজিল। লাতিন দেশটিতে 725 জনের মৃত্যু লিপিবদ্ধ করা হয়। 33,500 নতুন সংক্রমণ শনাক্ত হয়। কলম্বিয়ায় মারা যান 664 জন এদিন। রোববার রাশিয়ায় প্রাণহানির সংখ্যা ছিল 600। যুক্তরাষ্ট্রে 93 জনে নেমে এসেছে দৈনিক মৃত্যু। ফ্লোরিডার ভবন ধসে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো 9 জনে। বাকি 150 মানুষকে জীবিত উদ্ধারের সম্ভাবনা নেই বললেই চলে। রোববার রাতেও ধ্বংসস্তূপের নিচ থেকে 4 জনের মরদেহ খুঁজে পায় উদ্ধারকর্মীরা। প্রাণের স্পন্দনের খোঁজে চলছে তল্লাশি অভিযান। জীবিত উদ্ধারের আশায় ভগ্নস্তূপ সরাতে এখনও ব্যবহার হচ্ছে না ভারী যন্ত্রপাতি। তবে ধূলিসাৎ হওয়া অংশে বেশ কিছু অগ্নিকাণ্ড হয়েছে। ছেঁড়া বৈদ্যুতিক তার থেকে এসব ছোটখাটো দুর্ঘটনা। এখনও ভবন ধসের মূল কারণ উদ্ঘাটন করা যায়নি। তীব্র তাপদাহে ভুগছে যুক্তরাষ্ট্রের উত্তর পশ্চিমাঞ্চল এবং কানাডা। রোববারই জরুরি সতর্কতা জারি করেছে জাতীয় আবহাওয়া অধিদপ্তর। বিবৃতিতে জানিয়েছে মার্কিন রাজধানী ওয়াশিংটন সহ অরেগন, ক্যালিফোর্নিয়া ও আইডাহো রাজ্য অনুভূত হবে তাপপ্রবাহ। এরই মাঝে পোর্টল্যান্ডে তাপমাত্রা রেকর্ড 42 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। আগামী দুদিনে সেটি আরও বাড়বে, যা প্রাণঘাতী পর্যায়ে পৌঁছাতে পারে এমন আশঙ্কার কথা জানিয়েছেন চিকিৎসকরা। কয়েকটি শহরে কুলিং সেন্টার খোলা হয়েছে। আশ্রয়কেন্দ্র বানানো হয়েছে সিনেমা হল এবং সুইমিং কমপ্লেক্সকে। হিট স্ট্রোক এড়াতে রাজ্যগুলোর বাসিন্দাদের ঘরে থাকা এবং পানি পানের পরামর্শ দিয়েছেন ডাক্তাররা। সিরিয়া এবং ইরাকে আবারও বিমান হামলা চালালো যুক্তরাষ্ট্র। রোববার সিরিয়ার 2টি জায়গায় এবং ইরাকের একটি এলাকায় এই হামলা চালানো হয়। এই ঘটনায় যুক্তরাষ্ট্রের তরফ থেকে হতাহতের কোনো খবর দেওয়া হয়নি। তবে পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে হামলায় সশস্ত্র সংগঠনের 5 সদস্য নিহত হয়েছেন। পেন্টাগন জানিয়েছে ইরান সমর্থিত মিলিশিয়াদের ড্রোন হামলার জবাব দিতে অভিযানের নির্দেশ দেন প্রেসিডেন্ট। হোয়াইট হাউসে আসার 6 মাস পুরো না হতে দুবার ওই এলাকায় বিমান হামলার অনুমোদন দিলেন তিনি। পেন্টাগন বলছে যেসব স্থাপনা লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে তা 2টি সশস্ত্র গোষ্ঠী ব্যবহার করত। অভিযোগ আছে ইরানের ইন্ধনে যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় ড্রোন হামলা চালাতো তারা। দেশে রাজনীতি নেই, 1.5 বছর ধরে রাজনীতির চর্চাও নেই, দেশ চালাচ্ছে আমলারা, রাজনীতিবিদরা হাতের পুতুল, এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ। সংসদে বাজেট নিয়ে আলোচনায় সাবেক বাণিজ্যমন্ত্রী ও সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেন, রাজনীতিতে জনসম্পৃক্ততা প্রয়োজন। আগে এমপিদের সঙ্গে আলোচনা করে জেলার উন্নয়ন সহ নানা ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া হতো, কিন্তু এখন সেটা দেখা যাচ্ছে না। দেশ চালাচ্ছে কারা? এখন দেশ চালাচ্ছে জগৎ সেটা, দেশ চালাচ্ছে আমরা রাজনীতিবিদরা এখন 3য় লাইনে দাঁড়িয়ে আছি। এই হচ্ছে আমাদের দুর্ভাগ্যবান স্পিকার। রাজনৈতিক সরকার, যারা রাজনীতিবিদ, যারা নির্বাচিত প্রতিনিধি, তাদের জন্য নির্ধারিত স্থান যে আছে সেখানে তাদের থাকা উচিত। কারণ আমাদের জেলায় একজন সচিব যাবেন, এটা গ্রহণযোগ্য, আমরা তাকে বরণ করে নেব, ঠিক আছে। যারা যায় না, করোনায় বেড়েছে ধনী গরিবের ব্যবধান। একদিকে উন্নয়ন হচ্ছে, অন্যদিকে বাড়ছে বৈষম্য। প্রস্তাবিত বাজেটে বৈষম্য নিরসনে কোনো পদক্ষেপ নেই। জাতীয় সংসদে বাজেটের উপর আলোচনায় এমন মতামত তুলে ধরেন সংসদ সদস্যরা। বলা হয়, লকডাউনে বড় ধরনের ক্ষতির মুখে পড়ছে অর্থনীতি। সকালে শুরু হওয়া আলোচনায় অংশ নেন আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টির সংসদ সদস্যরা। বলা হয়, টিকা প্রাপ্তি নিশ্চিত না করা গেলে মানুষের জীবন বাঁচানো সম্ভব হবে না। অর্থনীতি পুনরুদ্ধারে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার বিকল্প নেই। স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী কেনাকাটায় দুর্নীতি হচ্ছে। স্বচ্ছতা নিশ্চিত না করা গেলে সামনে এগিয়ে যাওয়া কঠিন হবে। সংসদ সদস্যরা বলেন, দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তারাই বিদেশে টাকা পাচার করছে বেশি, যা বন্ধে উদ্যোগ দরকার। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাইদ খোকন ও পরিবারের 8টি ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ দিয়েছেন আদালত। সকালে ঢাকার সিনিয়র বিশেষ জজ
কে এম ইমরুল কায়েস দুদকের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। জানা যায়, অভিযোগের ভিত্তিতে দুদক রোববার সাইদ খোকনের 3টি প্রতিষ্ঠান ও তার পরিবারের 3 সদস্যের ব্যাংক হিসাব ফ্রিজের আবেদন করে। তদন্ত কর্মকর্তা আবেদনে বলেন, ওই ব্যাংক হিসাবগুলোতে অস্বাভাবিক বিপুল পরিমাণ অর্থ লেনদেন করা হয়েছে। যে 8টি ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ দেওয়া হয়েছে তার মধ্যে সাইদ খোকনের ব্যবসা প্রতিষ্ঠানের 3টি অ্যাকাউন্ট রয়েছে। এছাড়া তার মা ফাতেমা হানিফের 1টি, বোন শাহানা হানিফের 2টি ও স্ত্রী ফারহানা আলমের 2টি অ্যাকাউন্ট রয়েছে। এই অর্থগুলি বিভিন্ন প্রকার দুর্নীতির মাধ্যমে লন্ডারিং হয়েছে এবং এই কারণে মানি লন্ডারিং অপরাধের প্রাথমিকভাবে এই অনুসন্ধানটা প্রমাণিত হওয়ায় অনুসন্ধানকারী কর্মকর্তার আবেদনটা মঞ্জুর করে এবং তাদের অ্যাকাউন্ট সমূহ ফ্রিজ করা হয়। পিপলস লিজিং কোম্পানিকে পুনরুজ্জীবিত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পরবর্তীতে নতুন পরিচালনা পর্ষদ গঠন করে দেওয়া হবে বলেও জানান উচ্চ আদালত। বেসরকারি প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেডকে পুনরুজ্জীবিত করা হবে কিনা এই বিষয়ের শুনানিতে আদালত এই নির্দেশ দেন। এর আগে গত 21 জুন পিপলস লিজিং সংশ্লিষ্ট 201 জন আমানতকারীর বক্তব্যের ওপর শুনানি শেষে হাইকোর্টের ভার্চুয়াল একক বেঞ্চ আজকের দিন ধার্য করেন। 1997 সালের 24 নভেম্বর আর্থিক প্রতিষ্ঠান হিসেবে পিপলস লিজিংকে অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক। আর 2019 সালের জুলাইয়ে বাংলাদেশ ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে পিপলস লিজিংকে অবসায়নের পক্ষে সম্মতি দেয় সরকার। এরপর আদালতের আদেশে নিযুক্ত হন অবসায়ক। সিরাজগঞ্জে মাদক মামলায় সাজাপ্রাপ্ত প্রকৃত আসামি মানিক মিয়া এর পরিবর্তে গ্রেফতার হওয়া মাছ ব্যবসায়ী মানিক হাওলাদারকে 6 মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। এছাড়া মূল আসামি মানিক মিয়ার বিরুদ্ধে পরোয়ানা জারিরও নির্দেশ দেওয়া হয়। এর আগে বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদনে উঠে আসে, প্রকৃত আসামির জায়গায় সাজা খাচ্ছেন আরেকজন নির্দোষ ব্যক্তি। প্রকৃত আসামি মানিক মিয়ার নাম পরিবর্তন করলে পুলিশ বিভ্রান্ত হয় বলে উঠে আসে তদন্তে। এর আগে শরীয়তপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে তদন্ত করে 30 দিনের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেন হাইকোর্ট। প্রকৃত আসামি কে তা চিহ্নিত করতেও বলা হয়। এই তদন্তে সিরাজগঞ্জ স্পেশাল ট্রাইব্যুনাল 1 এবং জেল সুপারকে সহযোগিতারও নির্দেশ দেওয়া হয়। ফ্রান্সের আঞ্চলিক নির্বাচনে সুবিধা করতে পারেনি অভিবাসন বিরোধী কট্টর ডানপন্থী দল ন্যাশনাল র্যালি। ভরাডুবি হয়েছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের দলেরও। 13 প্রশাসনিক অঞ্চলের কোনোটিতে জয় পায়নি দল দুটি। একেবারে নতুন দল নিয়ে ম্যাক্রন সুবিধা করতে পারবেন না তা গত সপ্তাহের প্রথম ধাপের ভোটেই স্পষ্ট হয়, কিন্তু ধারণা করা হচ্ছিল দক্ষিণাঞ্চলের প্রদেশ আলপস কথা জুড়ে জয় পাবে মেরিল লে পেনের কট্টরপন্থী দল। কিন্তু রোববার ভোট শেষে দেখা যায় জরিপে এগিয়ে থাকা দলটিকে সমর্থন দেয়নি জনগণ। পরাজয়ের জন্য ডান ও বামপন্থীদের অস্বাভাবিক জোট গঠনকে দায়ী করেছেন মেরিল লে পেন। মাত্র 35% ভোটার উপস্থিতিকেও দোষারোপ করেন তিনি। এই হারকে আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে লে পেনের জন্য। অভিবাসন ও ইসলাম বিদ্বেষকে পুঁজি করে প্রেসিডেন্ট নির্বাচনে চমক দেখানোর আশা করছিলেন তিনি। ভারতে করোনা থেকে সুস্থ হওয়ার পর প্রাণঘাতী MIS-C উপসর্গে ভুগছে শিশুরা। হঠাৎই রক্তচাপ কমে যাওয়ার পাশাপাশি বন্ধ হয়ে যায় শ্বাস প্রশ্বাস। সাধারণত করোনা থেকে সুস্থ হওয়ার 4 থেকে 6 সপ্তাহের মধ্যে আক্রান্ত হয় শিশুরা। মোট সংক্রমিতের সংখ্যা নিশ্চিত বলেনি ভারতের স্বাস্থ্য অধিদপ্তর। তবে রাজধানী নয়াদিল্লি ও আশপাশের শহরগুলোর হাসপাতালেই এই উপসর্গ নিয়ে ভর্তি 5 শতাধিক শিশু। তাদের সবার বয়স 4 থেকে 15 বছরের মধ্যে। মহারাষ্ট্রেও গেল কদিনে বাড়ছে রোগটির সংক্রমণ। চিকিৎসকরা বলছেন প্রচণ্ড জ্বর, শরীরে র্যাশ, লাল চোখ, পেটে ব্যথা, দুর্বলতা নিয়ে হাসপাতালে আসছে শিশুরা। এগুলো শিশুদের অ্যালার্জিজনিত রোগ কাওয়াসাকির সাথে বেশ মিলে যায়। ড্রোন ব্যবহার করে জম্মুর ভারতীয় বিমান ঘাঁটিতে 2 দফা জোরালো বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। রোববার গভীর রাতে চালানো হামলায় গুরুতর আহত ভারতীয় বিমান বাহিনীর 2 কর্মকর্তা। আজই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং সেনাপ্রধান MM নারাভানের এই ঘাঁটি হয়ে 3 দিনের লাদাখ সফরে যাওয়ার কথা ছিল। পাকিস্তান সীমান্ত থেকে মাত্র 14 কিলোমিটার দূরে এর অবস্থান। স্থানীয় সময় রাত 1:30টার পর কয়েক মিনিটের মধ্যে 2টি বিস্ফোরণ হয়। প্রাথমিক তদন্ত অনুসারে হামলায় ব্যবহৃত হয়েছে ড্রোন। ভারতে এর আগে কোনো সামরিক স্থাপনায় ড্রোন দিয়ে হামলার ঘটনা ঘটেনি। বিস্ফোরণের ধাক্কায় ঘাঁটির একটি ভবনের ছাদ ধসে পড়েছে। এই মধ্যে সন্ত্রাসী হামলা আখ্যা দিয়ে তদন্ত শুরু করেছে জম্মু কাশ্মীর পুলিশ। প্রেমের টানে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে এসে বিয়ে করে ফেরার সময় BSF এর হাতে আটক হয়েছেন পশ্চিমবঙ্গের এক তরুণ। তার নাম জয়কান্ত চন্দ্র রায়। তার বাড়ি নদিয়া জেলার শান্তিপুরে। ভারতীয় কর্তৃপক্ষ জানায়, ফেসবুকের মাধ্যমে বাংলাদেশের নড়াইলের তরুণী লিপি বিশ্বাসের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে জয়কান্তর। 8 মার্চ অবৈধভাবে নড়াইলে এসে লিপি বিশ্বাসকে বিয়ে করেন তিনি। 25 জুন স্ত্রীকে সাথে নিয়ে অবৈধ পথেই ফেরার চেষ্টা করেন ভারতে। এ সময় BSF দুজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
জেলা নারায়ণ। আমাদের ফেসবুকে পরিচয়, তারপর ওকে আমি ভালোবাসি, তারপরে ও যায়, তারপরে আমাদের পরিবারের সাথে মেনে নিয়ে বিয়ে দেয়। बाड़ी बल्लभपुर ग्राम आरबांदी पोस्ट थाना शांतिपुर जिला नदिया। उसके साथ मैं प्यार किया था फेसबुक में। इसके बाद मैं शादी कर लिया हूँ और मैं उसको इसीलिए हमारा साथ जिंदगी भर बिताना चाहता हूँ। মাটি ও মানুষের আস্থার ঠিকানা আওয়ামী লীগ পালানোর দল নয়, দলটির শেকড় এদেশের মাটির গভীরে। বিএনপি মহাসচিবের মন্তব্যের জবাবে কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে সচিবালয় ব্রিফিংয়ে তিনি বলেন, জনগণ জেগে উঠেছে বলেই বিএনপির মুখোশ উন্মোচিত হয়েছে এবং সাম্প্রতিক নির্বাচনগুলোতে দলটির ভরাডুবি হয়েছে। বিএনপির অপরাজনীতি এখন মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে, তাই দেশের মানুষ এখন আর তাদের বিশ্বাস করে না বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। পটুয়াখালীর কুয়াকাটায় নির্মাণাধীন ব্রিজ ধসে পড়ার জন্য নিম্নমানের কাজকে দায়ী করেছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং রড ও সিমেন্ট পরিমাণে কম দেয়ায় সেতুটি ধসে পড়েছে। অনিয়মের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুরসভা কর্তৃপক্ষের। স্থানীয়দের অভিযোগ, শুরু থেকেই নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে নির্মাণ কাজে। এছাড়া আরও অনিয়মের অভিযোগ আছে। সালিশের জন্য ডেকে বাল্য বিয়ে করা আলোচিত চেয়ারম্যানের বিরুদ্ধে এবার পটুয়াখালী আদালতে মামলা হয়েছে। পরবর্তীতে জোর করে বিয়ে দেয়া প্রেমিকের বড় ভাই ওই মামলার বাদী। দুপুরে মামলাটি দায়ের হলে আদালত আগামী 30 দিনের মধ্যে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। এদিকে দুর্ঘটনার পর থেকে বাউফলের কনকদিয়া ইউপির চেয়ারম্যান শাহিন হাওলাদার গা ঢাকা দিয়েছেন। প্রেমের সূত্র ধরে 24 জুন স্থানীয় মসজিদের ইমাম হাফেজ রমজান 8ম শ্রেণীর এক ছাত্রীকে নিয়ে পালিয়ে যান। এই ঘটনা শুনে চেয়ারম্যান শাহিন হাওলাদার দুপক্ষকে সালিশের জন্য ডাকেন। 25 জুন সালিশে জোর করে ওই তরুণীকে বিয়ে করেন ষাটোর্ধ্ব চেয়ারম্যান শাহিন। বিষয়টি জানাজানি হলে দ্রুত তরুণীকে তালাক দিয়ে চাপ প্রয়োগ করে রমজানের সাথে বিয়ে দেন অভিযুক্ত চেয়ারম্যান। শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পশ্চিমবঙ্গের নন্দিত গীতিকার, সুরকার, গায়ক এবং সঙ্গীত পরিচালক কবির সুমন। শ্বাসকষ্টের পাশাপাশি জ্বর এবং অক্সিজেনের ঘাটতি দেখা দিলে সোমবার কলকাতার SSKM হাসপাতালে ভর্তি করা হয়ে থাকে। ভর্তির পর করোনা টেস্ট সহ বিভিন্ন ধরনের পরীক্ষা করা হয় কবির সুমনের। রিপোর্ট শিগগিরই দেয়া হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে, তাকে দেয়া হচ্ছে অক্সিজেন। করোনার বিস্তার রোধে 14 দিনের লকডাউন ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা। রোববার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা জানান এই সিদ্ধান্ত। বলেন, করোনা আক্রান্তদের চিকিৎসায় নেই পর্যাপ্ত ওষুধ এবং অক্সিজেন মজুদ। করোনা ভ্যাকসিনও প্রয়োজনের তুলনায় সীমিত, তাই করোনা শিষ্টাচার এবং বিধিমালা মেনেই নিয়ন্ত্রণে রাখতে হবে মহামারী। নির্দেশনা অনুসারে বন্ধ থাকবে সব ধরনের জনসমাবেশ। রাত 9টা থেকে ভোর 4টা পর্যন্ত থাকবে কারফিউ। নিষিদ্ধ অ্যালকোহল বিক্রিও। বুধবার থেকে বন্ধ হবে সব শিক্ষা প্রতিষ্ঠান। রেস্তোরাঁগুলো টেকওয়ে সার্ভিসের জন্য খোলা রাখার অনুমতি পেয়েছে। কারাগারে বিরোধী নেতার মৃত্যুতে 4র্থ দিনের মতো ক্ষোভে উত্তাল ফিলিস্তিন। রোববারও রামাল্লায় নিরাপত্তা বাহিনীর সাথে হয় বিক্ষোভকারীদের সংঘাত। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস, ফাঁকা রাবার বুলেট ছোড়ে নিরাপত্তা সদস্যরা। গুরুতর আহত হয়েছেন কমপক্ষে 6 জন। নীতিমালা ভঙ্গের দায়ে আটক হন অনেকে। এ সময় প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের পদত্যাগ দাবি করেন আন্দোলনকারীরা। ভিডিও বার্তায় ফিলিস্তিনি কর্তৃপক্ষ বা পিএর কঠোর সমালোচনা করেন 43 বছরের মানবাধিকার কর্মী ও বিরোধী নেতা নাইজার বেনেট। এরপরে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় তাকে। এ সময় লোহার রড দিয়ে পেটানোর অভিযোগ তোলে পরিবার। কোপা আমেরিকার খবর। মঙ্গলবার ভোরে এই গ্রুপের শেষ ম্যাচে নিজেদের জয়ের পাশাপাশি আর্জেন্টিনার হার প্রার্থনায় মাঠে নামবে উরুগুয়ে, প্যারাগুয়ে। কেননা 3 দলেরই সুযোগ থাকছে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার, যেখানে শেষ ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ দুর্বল বলিভিয়া। বলিভিয়ার বিপক্ষে মাঠে নামার আগে আর্জেন্টিনার দলের মূল চিন্তা এখন 6 হলুদ কার্ড। আরেকবার হলুদ কার্ড খেলেই এক ম্যাচ মিস করতে হবে এমিলিয়ানো মার্টিনেজ, লুকাস মার্টিনেজ, লো সেলসো, প্যারাদেস কোরেয়া ও লাউতারো মার্টিনেজকে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে এই 6 ফুটবলারকে বিশ্রাম দেওয়ার চিন্তা করছেন স্কালোনি। দেশের মোট জনসংখ্যা 16,91,01,000। এই তথ্য গত জানুয়ারি পর্যন্ত। সকালে এই তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। বিবিএস বলছে 1 বছরে মানুষের গড় আয়ু 2 মাস বেড়ে হয়েছে 72 বছর 8 মাস। তবে পুরুষের তুলনায় নারীর গড় আয়ু বেশি। বিবিএস জানায় দেশের দরিদ্র মানুষের হার 20.5%, আর হতদরিদ্রের হার 10.5%। এসব তথ্য প্রকাশের সময় বিবিএস আরও জানায় স্বাস্থ্য ও শিক্ষা খাতে উন্নয়নের ধারা অব্যাহত আছে। জনবহুল দেশ হওয়া সত্ত্বেও জনসংখ্যা নিয়ন্ত্রণে বাংলাদেশের সাফল্য আছে। একজন মা এখন গড়ে 2টি সন্তান জন্ম দেন। বিবিএস বলছে দেশের 88.4% মুসলিম, অন্য ধর্মের মানুষ 11.6%। ইন্টারনেট ব্যবহারকারীর হার 43.5%।
মাদারীপুরে মাকে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে ছেলে হিরণময়। রোববার সন্ধ্যায় তাকে আদালতে তোলা হলে বিলের পানিতে ডুবিয়ে শ্বাসরোধ করে মাকে হত্যা করেছে বলে জানায় সে। পুলিশ জানায় এর আগে কালকিনির শশীকর গ্রামে বুধবার নিখোঁজ হন কানুনবালা। পরে শনিবার বাড়ির পাশে একটি বিলে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়। ছেলেকে আসামি করে ডাসার থানায় মামলা দায়ের করেন নিহত কানুনবালার স্বামী হরলাল তালুকদার। শনিবার বিকেলে একটি পরিত্যক্ত ভবনে অভিযান চালিয়ে হিরণময়কে গ্রেফতার করে পুলিশ। স্বীকারোক্তির পর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। কক্সবাজার সমুদ্রে ভেসে যাওয়া বন্ধুকে উদ্ধার করতে গিয়ে নিখোঁজ স্কুল ছাত্র ইসরার হাসনাইনের মৃতদেহ একদিন পর উদ্ধার করা হয়েছে। বেলা 11টার দিকে সৈকতের শৈবাল পয়েন্টে মরদেহটি দেখতে পায় স্থানীয়রা। নিখোঁজ স্কুল ছাত্রের মরদেহের সন্ধান পাওয়ার খবরে সেখানে পৌঁছে কক্সবাজার টুরিস্ট পুলিশ, স্থানীয় লাইফগার্ড ও জেলেদের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়। রোববার সকালে কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে যাওয়া বন্ধুকে উদ্ধার করতে গিয়ে নিখোঁজ হয়েছিল ইসরার হাসনাইন। এ সময় অন্য দুই বন্ধুকে উদ্ধার করা গেলেও খোঁজ মিলছিল না ইসরারের। আশুলিয়া আলোচিত খাদেম নজরুল ইসলামের পায়ের রগ কাটা মামলার প্রধান আসামি কিশোর গ্যাং রাকিব গ্রুপের প্রধান রাকিব ও সহযোগী ইমনকে গ্রেফতার করেছে র্যাব। বিকেলে কারওয়ানবাজারে ব্রিফিংয়ে র্যাব 4-এর অধিনায়ক মোজাম্মেল হক এই তথ্য জানান। বলেন, গত 24 তারিখে মসজিদের খাদেম নজরুল ইসলামের পায়ের রগ কেটে দেয় রাকিব গ্রুপের সদস্য রাকিব ও ইমন। ধারের টাকা শোধ করা নিয়েই বিরোধ চলছিল খাদেম নজরুল ইসলাম ও স্থানীয় হাবিবের সাথে। তিনি আরও বলেন, রাকিব ও ইমনকে খাদেমের পায়ের রগ কাটার জন্য ভাড়া করে হাবিব। গতরাতে আশুলিয়া থেকে তাদের গ্রেফতার করে র্যাব। এ সময় তাদের কাছ থেকে 2টি পিস্তল, একটি ম্যাগাজিন, 4 রাউন্ড গুলি, একটি চাইনিজ কুড়াল, 2টি ফোল্ডিং চাকু, একটি চাপাতি ও 300 পিস ইয়াবা উদ্ধার করে র্যাব। নারায়ণগঞ্জ নগরীর নিতাইগঞ্জ এলাকায় একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে 762 বোতল ফেন্সিডিল ও 10 কেজি গাঁজা সহ 4 জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব 11। দুপুরে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা এই তথ্য জানান। গ্রেফতারকৃতরা হলেন জাবেদ ব্যাপারী, হেলাল উদ্দিন, মোহাম্মদ সাইফুল ও দিলীপ চন্দ্র রায়। এদের মধ্যে জাবেদ ব্যাপারী ও হেলাল উদ্দিন শীর্ষ মাদক কারবারি বলে জানিয়েছে র্যাব। বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ 2021 অনুষ্ঠিত হয়েছে। যশোরে বিমান বাহিনী একাডেমি প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারতীয় বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার সিং। বিশ্ব শান্তি রক্ষা সহ দেশের অভ্যন্তরে শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে বাংলাদেশ বিমান বাহিনীর ভূয়সী প্রশংসা করেন ভারতীয় বিমান বাহিনী প্রধান। বাংলাদেশ বিমান বাহিনীর 78তম বাফা কোর্সের কমিশন প্রাপ্তির আয়োজনে ক্যাডেটদের মাঝে পদক, সনদপত্র ও ফ্লাইং ব্যাজ বিতরণ করা হয়। এবার একজন নারী ক্যাডেট সহ মোট 28 জন অফিসার কমিশন লাভ করেন। জঙ্গি সংগঠন আল শাবাবের 21 সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করল সোমালিয়ার আধা স্বায়ত্তশাসিত পুন্টল্যান্ড অঞ্চল। সেখানকার সামরিক আদালতে দোষী প্রমাণিত হওয়ায় ফায়ারিং স্কোয়াডে তাদের দণ্ড কার্যকর হয়। সোমালিয়ার আঞ্চলিক রেডিও জানিয়েছে, দণ্ডপ্রাপ্ত 18 জন 1 দশকের বেশি সময় ধরে হত্যাকাণ্ড এবং বোমা হামলা চালিয়েছে। দেশটিতে জঙ্গি সদস্যদের শাস্তি কার্যকরের ঘটনা নতুন নয়, তবে পুন্টল্যান্ডে এবারই প্রথম এতজনের সাজা একসাথে কার্যকর হলো। মৃত্যুদণ্ড কার্যকরের দিনও উইসিল শহরের সামরিক ঘাঁটিতে হামলা চালায় জঙ্গিরা, হত্যা করে 20 সেনাকে। ফসলের ক্ষেত, পুকুরের পর এবার শ্রীলঙ্কায় এক ঘরের দরজায় মিলল কুমির। একেবারে দরজার সামনে অনাকাঙ্ক্ষিত অতিথিকে দেখে আতঙ্কিত হয়ে পড়েন বাড়ির বাসিন্দারা। পুলিশে খবর দেওয়ার পর ঘটনাস্থলে যান বন বিভাগের কর্মকর্তারা, কিন্তু 9 ফুট বিশাল লম্বা এই কুমিরটিকে ধরতে রীতিমতো ঘাম ছড়াতে হয় তাদের। বেশ কিছুক্ষণ চেষ্টার পর স্থানীয়দের সহায়তায় প্রাণীটিকে বাগে আনা যায়। রোববার ভোরে অনুরাধাপুরা জেলার হাবারানা এলাকায় এই ঘটনা ঘটে। বন্যপ্রাণীর অভয়ারণ্য মিনেরিয়া ন্যাশনাল পার্কে কুমিরটিকে ছেড়ে দেওয়া হয়েছে। দ্বীপদেশ শ্রীলঙ্কায় প্রচুর কুমির রয়েছে। মাঝে মধ্যে পুকুর কিংবা ফসলের ক্ষেতে দেখা যায় ভয়ঙ্কর প্রাণীটিকে, তবে একেবারে ঘরের দরজায় উঠে আসা নজিরবিহীন। এই ছিল এখনকার সব খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।